আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ভয় গল্প স্টুডিও ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাব যা হয়তো আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। আমরা সবাই অলৌকিক জগৎ, জিন, ভূত বা কালো জাদু নিয়ে অনেক গল্প শুনেছি, অনেক সিনেমাও দেখেছি, কিন্তু যখন নিজের জীবনে এমন কিছুর মুখোমুখি হই তখন সব কিছু কেমন যেন উলটপালট হয়ে যায়। আজ আমি আপনাদের শোনাব এক বাস্তব অভিজ্ঞতা যা সাধারণের কল্পনারও অতীত। শুকনো গ্রামের কদমতলার অভিশাপের কাহিনী। আমার নাম অনিক এবং আমি সেই অভিশপ্ত গ্রামের এক নিস্তব্ধ সাক্ষী। আমি একজন ফটোগ্রাফার। পেশাগত জীবনে আমি অনেক অদ্ভুত এবং রহস্যময় স্থান আবিষ্কার করেছি, কিন্তু এমন একটি ঘটনার সাক্ষী আমি হয়েছিলাম যা আমার জীবনের সব ধারণাকে ওলটপালট করে দিয়েছিল। ঘটনাটি ঘটেছিল আমাদের রাজ্যের এক প্রত্যন্ত অঞ্চলে, শুকনো গ্রাম নামে পরিচিত এক গ্রামে। শুকনো গ্রাম তার নামের মতোই জনশূন্য এবং পরিত্যক্ত। এক সময় হয়তো এটি একটি সমৃদ্ধ গ্রাম ছিল, কিন্তু এখন সেখানে কেবল পুরনো ভাঙা বাড়ি আর আগাছায় ভর্তি পথ। গ্রামের কেন্দ্রে রয়েছে একটি বিশাল বটগাছ যা কদমতলা নামে পরিচিত। এই গাছটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে অনেক লোককথা প্রচলিত। কেউ বলে এই গাছের নিচে জিনেরা বাস করে, আবার কেউ বলে এখানে কোন এক তান্ত্রিক দীর্ঘকাল ধরে কালো জাদু চর্চা করতেন। আমার বন্ধু রাহুল, যে আমার মতো ফটোগ্রাফি ভালোবাসে, একদিন আমাকে এই গ্রামের কথা বলে। আমরা দুজনেই এই রহস্যময় গ্রাম এবং এর জনশ্রুতি নিয়ে উত্তেজিত ছিলাম। রাহুল ইন্টারনেটে গ্রামের কিছু পুরনো ছবি খুঁজে পেয়েছিল, যেখানে কদমতলার চারপাশে কেমন যেন অদ্ভুত আলো দেখা যাচ্ছিল, যা সাধারণ আলো বলে মনে হয়নি। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাব শুকনো গ্রাম এবং কদমতলার আসল রহস্য উন্মোচন করব। আমরা এক বর্ষাকালের শেষের দিকে শুকনো গ্রামের দিকে রওনা হলাম। আমাদের সাথে ছিল ক্যামেরা, কিছু খাবার এবং টর্চ লাইট। গ্রামের কাছাকাছি যেতেই আমরা লক্ষ্য করলাম পরিবেশটা কেমন যেন থমথমে, বাতাস ভারী এবং গাছের পাতাগুলো স্বাভাবিকের চেয়ে বেশি স্থির। গ্রামের প্রবেশপথে একটি ভাঙা সাইনবোর্ডে লেখা ছিল শুকনো গ্রাম। গ্রামের ভেতর প্রবেশ করার পর আমরা দেখলাম বাড়িগুলো প্রায় ধ্বংসস্তূপ। কোনো বাড়িতে হয়তো কেউ একসময় বাস করত, কিন্তু এখন সেখানে কেবল দীর্ঘদিনের পরিত্যক্ততার ছাপ। আমরা কদমতলার দিকে এগিয়ে গেলাম। গাছটি সত্যিই বিশাল এবং এর ডালপালাগুলো এতটাই বিস্তৃত যে মনে হচ্ছিল আকাশকে ঢেকে রেখেছে। গাছের গুঁড়িতে বিভিন্ন ধরনের লতাপাতা জড়িয়ে আছে এবং কিছু জায়গায় অজীব চিহ্ন খোদাই করা। রাহুল ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করল। আমি আমার লাইট রিডিং ডিভাইস নিয়ে গাছের আশেপাশে ঘুরতে লাগলাম। আমার ডিভাইসটি অস্বাভাবিকভাবে উচ্চ রিডিং দেখাচ্ছিল, যা সাধারণ পরিবেশের চেয়ে অনেক বেশি। অনেক কিছু একটা হচ্ছে এখানে। এই বাতাসটা কেমন যেন ঠান্ডা, অথচ দিনটা উষ্ণ, রাহুল বলল। আমরা যখন কদমতলার গুড়ির কাছে গেলাম তখন আমরা একটি ছোট পোড়া কাঠের টুকরো দেখতে পেলাম। টুকরোটির ওপর কিছু সাংকেতিক চিহ্ন আঁকা ছিল, যা কালো জাদুর সঙ্গে সম্পর্কিত বলে মনে হলো। সেই চিহ্নগুলো দেখে আমার মনে এক অজানা ভয় জেগে উঠল। দেখো রাহুল, এগুলো সেই তান্ত্রিকের কালো জাদুর চিহ্ন হতে পারে যা তুমি পড়েছিলে, আমি বললাম। রাহুল সেই চিহ্নগুলোর ছবি তুলল এবং সেগুলোর কাছাকাছি যেতেই তার ক্যামেরা কাজ করা বন্ধ হয়ে গেল। আমার ক্যামেরা হ্যাং হয়ে গেছে, এটা কি করে হলো? রাহুল অবাক হয়ে বলল। হঠাৎ আমরা বাতাসের মধ্যে এক অদ্ভুত ধরনের ফিসফিসানির শব্দ শুনতে পেলাম। শব্দটা যেন অনেক মানুষের গলার স্বর, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল না কি বলছে। মনে হচ্ছিল শব্দটা গাছ থেকে আসছে। তুমি কিছু শুনছ? রাহুল আমাকে জিজ্ঞাসা করল। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, মনে হচ্ছে কেউ আমাদের সাথে কথা বলছে। আমরা দুজনেই গাছের দিকে তাকালাম। গাছের ডালে ডালে অদ্ভুত ছায়া নড়াচড়া করতে লাগল। সেই ছায়াগুলো কোনো পরিচিত আকৃতির ছিল না, মনে হচ্ছিল যেন জীবন্ত কোনো বস্তু গাছের সঙ্গে মিশে আছে। আমার হাতে থাকা লাইট রিডিং ডিভাইসটি তখন তীব্রভাবে আলো ছড়াচ্ছিল, যেন কোনো অলৌকিক শক্তি এই জায়গাটিকে প্রভাবিত করছে। রাহুল তার ফোন বের করে ভিডিও রেকর্ড করার চেষ্টা করল, কিন্তু ফোনও কাজ করছিল না। আমরা দুজনেই বুঝতে পারলাম আমরা এমন এক জায়গায় এসে পড়েছি যেখানে সাধারণ নিয়ম কাজ করে না। সেই ফিসফিসানির শব্দ আরও বাড়তে লাগল
এবং আমাদের মনে হতে লাগলো যেন কেউ আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমি লক্ষ্য করলাম গাছের একটি ডালে একটি মানুষের অবয়বের মতো ছায়া নড়ে উঠল। ছায়াটি দীর্ঘ এবং শীর্ণ ছিল এবং মনে হচ্ছিল সেটি ধোঁয়ার তৈরি। সেটি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমার মনে হলো এটা কোনো সাধারণ মানুষের ছায়া নয়, বরং এটি একটি অলৌকিক সত্তা, সম্ভবত জিন বা কোনো অশুভ আত্মা। আমি রাহুলকে ধারে টানলাম, আমাদের এখান থেকে যেতে হবে এক্ষুনি। আমরা সেখান থেকে দৌড়াতে শুরু করলাম। পেছনে সেই ফিসফিসানির শব্দ এবং ছায়ামূর্তি অনুসরণ করছিল। গ্রামের রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে আমরা লক্ষ্য করলাম গাছপালাগুলো যেন আমাদের পথ আটকানোর চেষ্টা করছে, আগাছার ঝোপগুলো আমাদের পা আটকে দিচ্ছিল। যখন আমরা গ্রামের বাইরে পৌঁছালাম তখন আমরা পিছন তাকিয়ে দেখলাম সেই কালো ছায়ামূর্তিটি কদমতলার কাছে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো আলো ছিল না, কেবল দুটি অন্ধকার গর্ত। আমাদের গাড়িটি গ্রামের বাইরে কিছুটা দূরে পার্ক করা ছিল। আমরা দ্রুত গাড়িতে উঠলাম এবং গ্রাম ছেড়ে বেরিয়ে এলাম। গাড়ি চলতে শুরু করার পর আমি লক্ষ্য করলাম আমার হাতে ধরা লাইট রিডিং ডিভাইসটি তখনও তীব্রভাবে জ্বলে চলেছে, যেন কোনো ওই দৃশ্য শক্তি আমাদের এখনও পিছু ছাড়েনি। গ্রামের ধুলোমাখা রাস্তা দ্রুত পেছনে ফেলে আমরা যখন হাইওয়ের দিকে এগোচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল সেই অভিশপ্ত জায়গার শীতল স্পর্শ তখনও আমাদের চামড়ায় লেগে আছে। রাহুল স্টিয়ারিং ধরে বসেছিল, তার মুখ ফ্যাকাশে, চোখে তখনও অবিশ্বাস আর ভয়ের ছায়া। আমরা কেউ কোনো কথা বলছিলাম না, নীরবতা যেন আরও ভয়ের বার্তা বহন করছিল। প্রায় 1 ঘন্টা পর যখন আমরা শহুরে আলো আধারির মধ্যে ঢুকলাম তখন কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু কদমতলার সেই দৃশ্য, সেই ছায়ামূর্তি আর ফিসফিসানির শব্দগুলো যেন মনের পর্দায় আটকে গেছিল। আমি লাইট রিডিং ডিভাইসটির দিকে তাকালাম। অদ্ভুত ব্যাপার হলো গ্রামের সীমানা ছাড়িয়ে আসার পরও সেটি অস্বাভাবিক রিডিং দেখাচ্ছিল, যদিও তার তীব্রতা কম ছিল। আমার মনে হচ্ছিল সেই অভিশাপ কেবল গ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং আমাদের সাথেও লেগে এসেছে। একদিন রাহুল আমাকে ফোন করে বলল, অনিক, আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে কিছু একটা আমার শরীরের ভিতর ঢুকে গেছে। ওর গলার স্বর কেমন যেন অন্যরকম লাগছিল। আমি ওর বাড়িতে গিয়ে দেখি ও প্রায় অচেতন, ওর শরীর ঠান্ডা হয়ে আসছে, আর ওর মুখ দিয়ে কেমন যেন অস্ফুট শব্দ বের হচ্ছে যা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম না। কিন্তু আমার মনে হচ্ছিল সেই ফিসফিসানির শব্দগুলো যেন রাহুলের মুখ দিয়ে বের হচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, দ্রুত ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তাররা অনেক পরীক্ষা করে কিছুই খুঁজে পেল না, কিন্তু আমি জানতাম এটা কোনো সাধারণ অসুস্থতা না। এরপর থেকে আমার জীবনে আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমার ঘর থেকে জিনিসপত্র নিজে নিজে জায়গা পরিবর্তন করতে লাগলো। কখনো গভীর রাতে মনে হতো কেউ আমার কানের কাছে ফিসফিস করে কিছু বলছে, কিন্তু টানা রাউন্ড করলে কাউকে দেখতে পেতাম না। আমার ক্যামেরার লেন্সের ভেতর মাঝে মাঝে অদ্ভুত ছায়া ভেসে উঠত, যা কোনো বস্তুর সঙ্গে মিলত না। শুকনো গ্রামের কদমতলার অভিশাপ কি কেবল একটি গ্রামেই সীমাবদ্ধ ছিল, নাকি আমরা অজান্তেই সেই অশুভ শক্তির দুয়ার খুলে দিয়েছিলাম? আমি এখনো জানি না, তবে একটা জিনিস আমি নিশ্চিতভাবে বলতে পারি, সেই রাতের পর থেকে আমি আর আগের অনিক নেই। মনের গভীরে লুকিয়ে থাকা ভয় আর অদেখা জগতের প্রতি অবিশ্বাসের সেই মিশ্রণ আমাকে আজও তাড়িয়ে বেড়ায়। আর কদমতলার সেই অভিশাপ, তা যেই হোক না কেন, আমার জীবনে এক দীর্ঘ অন্ধকার অধ্যায়ের সূচনা করে গেছে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এমন আরও গা ছমছমে গল্প শুনতে চান তাহলে আমাদের ভয় গল্প স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।